নমস্কার সকলকে, আপনাদের এই চ্যানেলে স্বাগত। আজ থেকে আমরা এখন এই চ্যানেলে ডেলি জিকে সিরিজ আলোচনা করব। 100 দিনের জন্য এটা শুরু করা হলো আজ থেকে। আপনারা প্রতিদিন সন্ধ্যে 7টার সময় এই চ্যানেলে জিকে সিরিজের প্রতিটা ক্লাস পেয়ে যাবেন। তো চলুন আজকের প্রথম দিন ডে 1 আমরা শুরু করি। তো প্রথম দিনের প্রথম প্রশ্ন আলোচনা করব যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার দেহাবশেষ পাওয়া গিয়েছে। তো এটা হয়ে যাবে সুরকা টাটা, গুজরাট অঞ্চলে কিন্তু এটা পাওয়া গিয়েছে। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেছিলেন অশোকের শিলালিপির? এর সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ 1837 সালে। পরবর্তী প্রশ্ন, তহকিক ই হিন্দ গ্রন্থটি কার লেখা? তো এই গ্রন্থটি লেখা হচ্ছে আল বিরুনির লেখা। তিনি সুলতান মাহমুদের শাসনকালে ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদে নাইটহুড উপাধিকে ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ, আমরা জানি যে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে 13 এপ্রিল তারিখে 1919 সালে 13 এপ্রিল তারিখে মাইকেল ও ডায়ারের নির্দেশে কিন্তু নিরস্ত্র মানুষের ওপর, অসহায় মানুষের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল। তো এর প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? তো 352 নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। এখানে জাতীয় জরুরি বলা হয়েছে, যদি বলা হতো রাজ্যের জরুরি অবস্থা তাহলে কিন্তু সেটি হয়ে যেত 356 নম্বর ধারা অনুযায়ী বা অনুচ্ছেদ অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ধারণাটি কোন কমিটির সুপারিশে কিন্তু এটা শুরু করা হয়েছিল? এটা হবে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এই যে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা আজকে চলছে সেটি কিন্তু শুরু করা হয়েছিল 1957 সালে। এবং রাজস্থানের নাগৌর জেলা রয়েছে, সেখানে কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু করা হয়েছিল। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ, যেটা কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। এবং যদি বলে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ তাহলে সেটা হয়ে যাবে ল্যাম্বার্ট হিমবাহ। দক্ষিণ ভারতের বা উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দক্ষিণ ভারতের বা উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমালা পর্বতের আনাইমুদি। তারপরের প্রশ্ন, ভারতের নতুন অর্থনৈতিক নীতি নিউ ইকোনমিক পলিসি কোন সালে প্রবর্তিত হয়েছিল? তো 1991 সালে এটি প্রবর্তিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল এলপিজি অর্থাৎ লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের কথা কিন্তু এখানে বলা হয়েছিল। মানুষের শরীরে লোহিত রক্তকণিকা আরবিসি রেড ব্লাড সেল কোথায় উৎপন্ন হয়? তো এটা হয়ে যাবে অস্থি মজ্জাতে বা বোন ম্যারোতে। পরবর্তী প্রশ্ন, কাকে ফাদার অফ ইন্ডিয়া আনরেস্ট বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলককে কিন্তু ফাদার অফ আনরেস্ট ইন্ডিয়া বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা বেতার তরঙ্গ দেখতে পাই বা রেডিও তরঙ্গ দেখতে পাই? তো এটি হয়ে যাবে আয়োনোস্ফিয়ার অঞ্চলে। বায়ুমণ্ডলের যে স্তরগুলি রয়েছে, প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার, যেখানে হচ্ছে অনেক ঝড় বৃষ্টি এগুলো দেখতে পাওয়া যায়। তারপরে রয়েছে স্ট্রেটোস্ফিয়ার, এখানে কিন্তু জেট প্লেন চলাচল করে, এবং স্ট্রেটোস্ফিয়ারের মধ্যেই রয়েছে ওজোন স্তর, যেখানে কিন্তু আমাদের সূর্যের রশ্মি হাত থেকে আমরা রক্ষা পাই। পরের প্রশ্ন রয়েছে, একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দিন যা গ্রিন হাউস গ্যাস নয়। তো সেটি হয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাস, যা হচ্ছে আমাদের আর্গন। পরবর্তী প্রশ্ন, আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। অ্যালান টিউরিং, এটা হচ্ছে আধুনিক কম্পিউটার যেহেতু বলেছে তো আধুনিকের হয়ে যাবে অ্যালান টিউরিং হচ্ছেন আমাদের আধুনিক কম্পিউটার জনক। এবং যদি বলা হতো কম্পিউটারের জনক তাহলে সেটি হয়ে যাবে চার্লস ব্যাবেজ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় খোলা হয়েছিল প্রথম? তো সেটি হবে মহারাষ্ট্রের তারাপুরে প্রথম বাণিজ্যিক কেন্দ্র খোলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের
ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কিন্তু আমেরিকা থেকে। এবং যদি বলা হতো মৌলিক কর্তব্যর ধারণা কোথায় থেকে নেওয়া হয়েছে, তো এর সঠিক উত্তর হয়ে যেত সোভিয়েত রাশিয়া থেকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন বলেছে লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন? তো লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ ছিলেন জিভি মবলঙ্কর বা গণেশ বাসুদেব মবলঙ্কর। বর্তমান যদি লোকসভার স্পিকার জিজ্ঞেস করে তাহলে বর্তমানে হয়ে যাবে আমাদের ওম বিড়লা মহাশয়। ওম বিড়লা হচ্ছে বর্তমান লোকসভার অধ্যক্ষ এবং প্রথম ছিলেন জিবি মবলঙ্কর। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পিএসি মোট কতজন সদস্য থাকে? তো পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে মোট সদস্যের সংখ্যা হচ্ছে 22 জন। লোকসভা থেকে থাকেন 15 জন এবং রাজ্যসভা থেকে থাকেন 7 জন। পরবর্তী প্রশ্ন ম্যাজিক নাম্বার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি হয়ে যাবে আমাদের ব্যাসবল খেলার সঙ্গে যুক্ত। আলোকবর্ষ কিসের একক? তো আলোকবর্ষ মহাজাগতিক দূরত্ব অর্থাৎ মহাকাশের দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা কিন্তু আলোকবর্ষ শব্দটি ব্যবহার করি। আলোকবর্ষ হচ্ছে যে সূর্যর যে আলো রয়েছে এক বছরে কতটা দূরত্ব অতিক্রম করে, এটাকেই কিন্তু আমরা আলোকবর্ষ বলে থাকি। পরবর্তী প্রশ্ন কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? তো কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। যে অ্যাসিডটা কিন্তু আমরা সাপ তাড়ানোর জন্য ব্যবহার করে থাকি, এই অ্যাসিডের রাসায়নিক নাম কি? তো ফেনল, কার্বলিক অ্যাসিড। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছরে নিয়ে আসা হয়েছে? তো 61তম সংবিধান সংশোধন 1989 সালে এটি ভোটাধিকারের বয়স কিন্তু 21 থেকে কমিয়ে 18 বছরে নিয়ে আসা হয়েছে। ভারতে প্রতি বছর কবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? তো জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি তারিখে। সংবিধান দিবস যদি বলা হতো কবে পালন করি, তো আমরা সংবিধান দিবস পালন করি আমরা 26শে নভেম্বর তারিখে। পরবর্তী প্রশ্নে চলে যাব। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যদি জিজ্ঞেস করে তাহলে কোথায় আছে? লোকটাক হ্রদ, সেটি হচ্ছে মণিপুর রাজ্যে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে। এটি হচ্ছে ভারতের একটি সাঁতারু হ্রদ। পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী যদি জিজ্ঞেস করা হয়, ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী যদি জিজ্ঞেস করা হয় তাহলে এটি হয়ে যাবে আমাদের নর্মদা নদী, যেটি অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করে খাম্বাত উপসাগরে এসে পড়েছে নর্মদা নদী। পরবর্তী প্রশ্ন সিভি রমন কোন বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। তিনি রমন এফেক্ট আবিষ্কারের জন্য 1913 সালের নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরে কিন্তু যিনি ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের সিভি রমন মহাশয়। প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে লাভ করেছিলেন? তো অমর্ত্য সেন 1998 সালে কিন্তু আমাদের ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও সম্প্রতি 2019 সালে কিন্তু আমরা আবার ভারতে অর্থনীতির ওপর নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি মহাশয়। কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক কি? কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, অর্থাৎ 1024 বিট সমান হচ্ছে 1 কেবি। ঠিক এরকম 1024 কেবি সমান হচ্ছে 1 এমবি, আবার 1024 এমবি সমান হচ্ছে 1 জিবি, ও 1024 জিবি সমান হচ্ছে 1 টিবি। নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী। পদাধিকার বলে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন? তো নেপোলিয়ান বলে অভিহিত করেছেন ভারতের সমুদ্রগুপ্তকে। কেননা তিনি ভারতের একাধিক রাজ্যকে তিনি দক্ষিণ ভারতের প্রায় 12-13টি রাজ্যকে তিনি জয় করেছিলেন এবং উত্তর ভারতকে জয় করেছিলেন, যার জন্য তাকে কিন্তু বলা হয় ভারতের নেপোলিয়ান। নেপোলিয়ানকে যেমন বিশ্ব বিজেতা বলা হয়, তো ঠিক সেই রকমভাবে ভারতের একাধিক রাজ্যগুলোকে জয় করার জন্য কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন আর নেই, এই 30টা প্রশ্নই ছিল। তো পরবর্তী প্রশ্নে আবার আগামীকাল আলোচনা করা হবে আপনাদের সাথে। প্রত্যেক দিন এই জিকে সিরিজ কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে মনে করে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আপনাদের জন্য আরও খুব সহজ এবং এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রতিদিন আলোচনা করতে পারি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।